তো যারা দেওয়ানি প্রকৃতির মামলা খুব ভালো বোঝেন, যদি আমার কোনো কথায় বা কোনো কিছুতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তুলে ধরবেন। তো আমরা দেখেন একটি গল্পের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব। রেজিস্ট্রেশন আইন এবং ভূমি আইন দুটো আইনই আমরা গল্পের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি যে কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন আইন থেকে কনভার্ট হয়ে ভূমি আইনে চলে আসতেছি আমরা। ধরুন এবিসি XYZ এর কাছে 5 একর জমি বিক্রি করবে। এবিসি বিক্রি করবে XYZ এর কাছে, তাহলে জমি বিক্রি করার জন্য কোথায় যাবে? ভূমি অফিসে যাবে যে আমি জমি বিক্রি করব? না, তাহলে কোথায় যাবে? সাব রেজিস্ট্রার অফিসে যাবে। এবং সাব রেজিস্ট্রার অফিস চলে কিসের উপরে? রেজিস্ট্রেশন আইনের উপরে। এখন সাব রেজিস্ট্রার অফিসে গেল, যাওয়ার পরে জমি রেজিস্ট্রি করে দিল। এবিসি XYZ এর কাছে 5 একর জমি রেজিস্ট্রি করে দিল। জমির মালিক কে হলো? তাহলে এখন যেহেতু বিক্রি হয়ে গেছে, আপনারা বলতেই পারেন XYZ জমির মালিক। আমিও বললাম যে হ্যাঁ XYZ জমির মালিক, কিন্তু ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিস এটি জানেই না। তাহলে মালিক কে? এখনো পর্যন্ত ভূমি অফিসের মালিক কিন্তু সেই এবিসি রয়েছে। কারণটা কি? কারণ রেজিস্ট্রেশন আইন এবং ভূমি আইন দুই অধিদপ্তরের। আমরা এবারে আসি গভীরে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে রেজিস্ট্রেশন আইন। আবারও বলি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে কে? নিবন্ধন কর্তৃপক্ষ বা রেজিস্ট্রেশন আইনটা পরিচালিত। ভূমি আইনটা হচ্ছে ভূমি অধিদপ্তর কর্তৃক পরিচালিত। বোঝার জন্য এই দুটা অধিদপ্তরকে কিভাবে আমরা একত্রিত করতেছি বা কোন জায়গায় কোন পরিস্থিতিতে কোন বিশেষ জায়গায় কি একত্রিত হচ্ছে, সেই জায়গাটা যদি আমরা না বুঝি, আমরা আইনের ছাত্র হয়ে কখনোই দেওয়ানি প্রকৃতির মামলা যতই ফাইলপত্র ঘাটাঘাটি করি না কেন আমাদের মাথায় ঢুকবে না। এই জন্য আমরা বলি কোর্ট প্র্যাকটিসটা দরকার। আপনারা যারা কোর্টে যেতে চাচ্ছেন না, অনেকে তো ইচ্ছা করে যান না, কোর্টের নামও বলতে পারেন না, যাই হোক, তাদের বলবো যে আমাদের অনলাইন সেশনগুলোতে আসুন। অন্তত পক্ষে বাস্তবিকে এই দলিল দস্তাবেজ থেকে কিছুটা হলেও ধারণা অ্যাটলিস্ট নিতে পারবেন যে বাস্তবিক মামলাগুলো কিরকম হয়। সেই মামলার আলোকে আমরা এই রেজিস্ট্রেশন আইন এবং ভূমি আইন বোঝার চেষ্টা করব। এবার আপনি দেখেন XYZ কি করলো? যেহেতু টাকা পয়সা পে করলো, তার নামে রেজিস্ট্রেশন হয়ে গেল, সে মালিক। ভূমি মন্ত্রণালয় এটি জানেই না। তখন কি করতে হবে? XYZ সেই রেজিস্ট্রেশনের কপি, আনুষঙ্গিক কপি নিয়ে তখন সে কোথায় যাবে? উপজেলা ভূমি অফিসে। উপজেলা ভূমি অফিসে কে থাকে? তহসিলদার থাকে। তার কাছে গিয়ে তখন বলবে যে এই জমিটা আমি কিনেছি, এই হচ্ছে দলিল দস্তাবেজ। তখন তহসিলদার কি করবে? এই জমির মালিককে, আপনি কবে নিয়েছেন, এখন দখলে কার আছে, তিনি সরজমিনে এটি প্রতিবেদন, সরজমিনে এটি কি করবেন? পরিদর্শন করবেন। পরিদর্শন করার পর একটি প্রতিবেদন রেডি করবেন। সেই প্রতিবেদনটা পাঠাবে কার কাছে? এসি ল্যান্ডের কাছে। রেজিস্ট্রেশন আইনের কিন্তু কাজ শেষ। তখন সে ভূমি মন্ত্রণালয় তখন কি করবে? তহসিলদার পাঠাবে কার কাছে? এসি ল্যান্ডের কাছে। এসি ল্যান্ড তখন এটা আবার যাচাই বাছাই করবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এসি ল্যান্ড পারমিশন দিবে যে ঠিক আছে, নামজারি করতে পারো। তারপরে ওই এবিসির নামের জায়গায় XYZ নাম হবে খতিয়ানে। তখন কার নাম আসবে? XYZ এর নাম আসবে। তখন সে এটার মালিক হবে, এছাড়া হবে না। আমি এই কয়েক মিনিটে যে কথাটা বললাম, বাস্তবিকতায় এই কাজটি করতে 5 থেকে 6 বছর সময় লাগে। চিন্তা করা যায় এই সময়টুকুতে। এই জন্য বলে না, দেওয়ানি প্রকৃতির মামলা এত জটিল হয় কি জন্য, এত বিস্তৃত হয় কি জন্য? কারণ হচ্ছে আমাদের আইনে কিছু জটিলতা আছে। এই জটিলতাগুলোকে দূর করা আমাদের এই মুহূর্তে আমার পক্ষে বা আমরা যারা এলএলবি শিক্ষার্থী রয়েছে আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের কোন কোন জায়গায় আসলে তারতম্যটা আছে সেটা আসলে আমরা বলতেই পারি। তো এখন আমরা কি করলাম দেখেন, এসি ল্যান্ড কি করলো? মিউটেশনের পারমিশন দিয়ে দিল, তারপরে নামজারিটা হলো। এখন নামজারিতে গিয়ে দেখা গেল XYZ এর জায়গায় নামে লেখা আছে QRZ, নামটা ভুল হয়েছে। এখন কোথায় যাবে? এখন কি রেজিস্ট্রেশন অফিসে যাবে, নাকি এসি ল্যান্ডের উপরে যে আছে তার কাছে যাবে? এসি ল্যান্ডের উপরে যে আছে এডিসির কাছে যাবে। এডিসি যদি সমাধান দিতে না পারে তার উপরে ডিসি সাহেবের কাছে যাবে। রেজিস্ট্রেশন আইনে কিন্তু আর ভুলবে, রেজিস্ট্রেশন আইন কিন্তু ওই পর্যন্তই শেষ। আমরা প্রায়শই একটি কথা বলে থাকি, একই জমি রেজিস্ট্রেশন যদি 5 বার হয়ে থাকে তাহলে সেটি কেন ধরতে পারে না? সেটির ব্যাখ্যাটাও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আইনে আছে। সব ব্যাখ্যা আমি আসলে এভাবে প্রকাশ্যে দিতে পারতেছি না, কারণ অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তো আপনারা যারা এভাবে ঠিক মামলার আলোকে একটি মামলা আমরা সামনে নিব, সামনে নেওয়ার পরে আমরা দেখব কোন আইন থেকে কোন অংশটুকু এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এইভাবে আমরা আইনকে অধ্যয়ন করব। যারা এইভাবে আইন বুঝে অধ্যয়ন করতে চান শুধুমাত্র তারা আমাদের অনলাইন সেশনে আসবেন। আর যারা পরীক্ষা পাস করতে যাচ্ছেন তাদের হিসাবটা আলাদা, তাদের রাস্তা আলাদা, তাদের লাইন আলাদা। বার কাউন্সিলের পরীক্ষায় ফেল করার জন্য তাদের যাত্রাটাও আলাদা। ধন্যবাদ সবাইকে।